নমস্কার। আজকের আলোচনায় আমরা গভীরে ডুব দেব একটা বাংলা ভৌতিক অডিও গল্পের, যার নাম ঝড়ের রাতের শেষ লোকাল। এর মূল চরিত্র হলেন সাম্য দাশগুপ্ত, স্কুলের একজন নতুন বিজ্ঞানের শিক্ষক। তিনি এক ঝড় বৃষ্টির রাতে শেষ লোকাল ট্রেনে বাড়ি ফিরছেন, আর তখনই তার এক অদ্ভুত বেশ রহস্যময় অভিজ্ঞতা হয়। আর সেই অভিজ্ঞতাটা আবার তারই এক ছাত্রের সাথে এমনভাবে জড়িয়ে যায়, সেটাই গল্পটাকে অন্যরকম করে তুলেছে। ঠিক। তো চলুন শুরু করা যাক এই গল্পটা নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখি এর ভেতরে কি কি লুকিয়ে আছে। গল্পের শুরুটা হচ্ছে সাম্য দাশগুপ্তকে দিয়ে। শ্রীমতী নলিন দেবী উচ্চ বিদ্যালয়ের নতুন সায়েন্স টিচার। সেদিন একটু দেরি হয়ে গেছে স্কুল থেকে বেরোতে। হ্যাঁ, আসলে উনি চেষ্টা করছেন ক্লাসে একটু ডিসিপ্লিন আনতে, আগের টিচারের থেকে একটু অন্যরকমভাবে পড়াতে। ক্লাসরুমের সিনটা মনে আছে? পল্টু নামের ছাত্রটা, যাকে নোবেল গ্যাস নিয়ে জিজ্ঞেস করা হলো, সে তো কিছুই বলতে পারল না। হ্যাঁ, আগের টিচার হয়তো অতটা চাপ দিতেন না, তাই ছাত্ররা একটু অপ্রস্তুত। কিন্তু সেই একই ক্লাসে আবার পল্লব মাইতি নামের ছেলেটা, রোল নাম্বার 28। ঠিক, সে কিন্তু নিজে থেকেই হাত তুলল, আর শুধু নোবেল গ্যাস কি তাই বলে না, কারণটাও ব্যাখ্যা করল। কেন নোবেল বলা হয়, ওদের ইলেকট্রন বিন্যাস সব। সাম্মা তো বেশ ইমপ্রেসড হলেন। এই বৈপরীত্যটা, পল্লব আর অন্য ছাত্রদের মধ্যেকার এই ফারাকটা শুরুতেই ওকে আলাদা করে দেয়। শুধু ওর মেধা নয়, কেমন যেন একটা একাগ্রতা ওর মধ্যে। হয়তো ওর পরিস্থিতির কথাও একটু ইঙ্গিত করে, পরে যেমন জানা যায়। হ্যাঁ, হতে পারে। ওর এই শান্ত মনোযোগী ভাবটা হয়তো ওর কঠিন পারিপার্শ্বিকের একটা প্রতিফলন। এরপর সাম্যর বিরতে দেরি হওয়ার কারণটাও জানা যায়। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড কল্যাণ বাগচি। ও হ্যাঁ, ইউনিট টেস্টের খাতা দেখতে দিয়েছেন, নতুন টিচারদের ওপর যেমন হয় আর কি। তো বেরোতে বেরোতে দেখা হয়ে গেল পরিতোষ মজুমদারের সাথে, স্কুলের পুরনো অঙ্কের টিচার। পরিতোষ বাবুর চরিত্রটা আমার বেশ লেগেছে। বেশ রসিক মানুষ, তাই না? একদম। কিন্তু কথার ফাঁকে ফাঁকে বোঝা যায় মানুষটার ভেতর একটা গভীর দুঃখ আছে। ছেলের মৃত্যু, স্ত্রীর অসুস্থতা। হ্যাঁ, ওই রসিকতাটা হয়তো সেই দুঃখটা ঢাকার একটা চেষ্টা, কিন্তু উনি সাম্যর প্রতি খুব স্নেহশীল। ঠিক। যেমন ধরুন, উনি নিজে থেকেই সাম্যকে টর্চটা এগিয়ে দিলেন, বললেন রাস্তাটা অন্ধকার। শুধু তাই না, উনি কিন্তু কথায় কথায় আধুনিক পড়াশোনার ধরন নিয়েও কিছু মন্তব্য করেন, ওই যে মুখস্থ বিদ্যার ব্যাপারটা। হ্যাঁ, আর সেই প্রসঙ্গেই সাম্য পল্লবের খাতাটা দেখতে গিয়ে খেয়াল করেন যে ছেলেটা সব উত্তর একদম নিখুঁত লিখেছে। আর পরিতোষবাবুই কিন্তু প্রথম পল্লবের পারিবারিক অবস্থা সম্পর্কে সাম্যকে একটু আভাস দেন, বলেন বাড়িতে বড়ই অভাব। এই ছোট ছোট ডিটেলগুলো পরে গিয়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবশ্যই। পরিতোষবাবুর এই অভিভাবক সুলভ আচরণ, পল্লবের অবস্থা নিয়ে তার চিন্তা, এগুলো সাম্যর মনে পল্লবের জন্য একটা জায়গা তৈরি করে দেয়। আর গল্পের যে একটা মানবিক দিক আছে, সেটারও ভিত তৈরি হয় এখানে। পরিতোষ বাবুর কাছ থেকে টর্চটা নিয়ে সাম্য যখন স্কুল থেকে বেরোচ্ছে, পরিবেশটা কেমন যেন পাল্টে গেল হঠাৎ। হ্যাঁ, দিনের আলো প্রায় নেই, চারপাশটা অস্বাভাবিক অন্ধকার, কেমন যেন গা ছমছমে। সাইকেল চালাতে গিয়েও যেন ঠিক কন্ট্রোল থাকছে না। আর ঠিক তখনই ওই বিকট চিৎকারটা, কিসের যেন, প্রায় কাটা ঝোপে পড়েই যাচ্ছিলেন সাম্য। এই জায়গাগুলোই লেখক দারুণভাবে সাসপেন্স তৈরি করেছেন। সাধারণ দিনের পরিবেশ থেকে গল্পটা ধীরে ধীরে একটা ভয়ের দিকে, একটা অজানা আশঙ্কার দিকে মোড় নিচ্ছে। একদম। এখানে শুধু অন্ধকার বা শব্দ নয়, সাম্যর শারীরিক অনুভূতিগুলোও ব্যবহার করা হয়েছে। সাইকেলের নিয়ন্ত্রণ হারানো, প্রায় পড়ে যাওয়া, এগুলো সরাসরি পাঠক বা শ্রোতার স্নায়ুকে ছুঁয়ে যায়। ভয়টা আরও বাস্তব লাগে। এই ভয়ের অনুভূতিটা নিয়েই সাম্য কোনো মতে স্টেশনে পৌঁছায়, শেষ লোকাল ট্রেনটার জন্য অপেক্ষা করছে। আর তখন ফোনে একটা অডিও স্টোরি শুনছে। এটা কিন্তু একটা মজার টাচ, গল্পের ভেতরে আর একটা গল্প। হ্যাঁ, মেটা রেফারেন্স যাকে বলে। বাইরের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ততক্ষণে। ট্রেনের জানলার ধারে বসেছে সাম্য। এই বাইরের ঝড় বৃষ্টি আর বজ্রপাত, এটা কি শুধুই ব্যাকগ্রাউন্ড, নাকি ভেতরের ঘটনার পূর্বাভাস? সেটাই ভাবার, কারণ ঠিক তারপরেই ওই ঘটনাটা ঘটল। জানলার বাইরে চোখ পড়তেই একটা সাদাটে মুখ ভেসে এসে মিলিয়ে গেল। সাংঘাতিক। সাম্য তো হেডফোন খুলেই এদিক ওদিক তাকালো, কিন্তু কেউ কিছু দেখেনি। ভয়টা কিন্তু মনের মধ্যে গেঁথে গেল। বাইরের ঝড় আর ভেতরের এই অজানা ভয়, দুটো মিলেমিশে পরিবেশটাকে আরও থমথমে, আরও রহস্যময় করে তুলছে। আর এই থমথমে পরিবেশেই আগমন হয় হজমিওয়ালার।
হ্যাঁ, স্যার হজমি নেবেন স্যার বলে একটা লোক এসে দাঁড়ায় নানা রকম হজমের প্যাকেট নিয়ে। সাম্য প্রথমে একটু বিরক্তই হয়েছিলেন, কিন্তু লোকটা যখন বলল যে বিক্রি না হলে ছেলের খাতা কলম কেনা হবে না, তখন মায়া লেগে গেল, তাই না? কয়েক প্যাকেট হজমি কিনলেন সাম্য। কিন্তু আসল ধাক্কাটা তো এর পরে। লোকটা সাম্যকে শুধু স্যার বলে চিনল তাই নয়, বলে দিল যে উনি স্কুলের নতুন বিজ্ঞানের স্যার। এমনকি এটাও জানে যে তার ছেলে পল্লব ওই স্কুলেই পড়ে, আর সাম্যার ক্লাস নাকি তার খুব ভালো লাগে। এটা কি করে সম্ভব? সাম্য তো জীবনে প্রথম দেখছে লোকটাকে। এখানেই গল্পটা একটা বড় মোড় নেয়। হাজারটা প্রশ্ন মাথায় আসে, লোকটা কে, এত কিছু জানলো কিভাবে? আর ওর কথার মধ্যে যে আকুতিটা ছিল, ছেলের জন্য একটু একটু পাশে থাকবেন স্যার আমার পলুটার। এই অনুরোধটার মধ্যে কেমন যেন একটা ডেসপারেশন ছিল, শুধু দারিদ্র্য নয়, তার চেয়েও বেশি কিছু। এই কথোপকথনটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু রহস্য বাড়ায় না, একটা গভীর আবেগও যোগ করে। সাম্য যখন পল্লবের প্রশংসা করে, লোকটার চোখে জল চলে আসে। হ্যাঁ, গামছা দিয়ে চোখ মুছছিল, আর তারপর সাম্য যখন ওকে একটু জল দেবে বলে ব্যাগ থেকে বোতল বার করতে গেল, লোকটা উধাও। চলন্ত ট্রেনের কামরা থেকে একজন মানুষ এভাবে মিলিয়ে গেল কোথায়? সাম্য তো হতভম্ব, বিভ্রান্ত, আর সত্যি বলতে কি বেশ ভয়ও পেয়ে গেছিল। স্বাভাবিক। এই অন্তর্ধানটা আগের সমস্ত অদ্ভুত ঘটনার সাথে মিলে একটা অলৌকিক সম্ভাবনার দিকেই জোরালোভাবে ইঙ্গিত করছে। লোকটার পরিচয়, তার জ্ঞান, তার আবেগ, তার উধাও হয়ে যাওয়া, সব মিলিয়ে ব্যাপারটা প্যারানর্মাল লাগছে। পরের দিন স্কুলে গিয়ে সাম্য খোঁজ নেয় পল্লবের, জানতে পারে সে আসেনি। আগের রাতের ওই অদ্ভুত ঘটনা আর তার সাথে পল্লবের অনুপস্থিতি, দুটো মিলে সাম্যর চিন্তাটা আরও বেড়ে যায়। তখন তিনি ঠিকানা জোগাড় করে সোজা চলে যান পল্লবের বাড়ি। সেখানে গিয়েই আসল রহস্যের জট খোলে। পল্লবের বাড়িটা মানে খুব সাধারণ মাটির বাড়ি, দারিদ্র্যের ছাপ স্পষ্ট। ওর ছোট বোন আছে। আর ঘরের দেওয়ালে টাঙানো একটা ফ্যামিলি ফটো। সেই ফটোতে সাম্য চিনতে পারেন আগের রাতে ট্রেনে সেই হজমিওয়ালাকে। ঠিক, আর তখনই পল্লব জানায় আসল সত্যিটা। হ্যাঁ, পল্লব বলে, আসলে স্যার, আজ আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর তিথি। ভাবা যায়, যার সাথে সাম্য আগের রাতে ট্রেনে এতক্ষণ ধরে কথা বললেন, হজমি কিনলেন, ছেলের পড়াশোনা নিয়ে আলোচনা করলেন, সেই মানুষটা আসলে 1 বছর আগেই মারা গেছেন। এই মুহূর্তটা গল্পের ক্লাইম্যাক্স। এখানেই বোঝা যায় আগের রাতের অভিজ্ঞতাটা কোনো সাধারণ ঘটনা ছিল না। এটা আর শুধু ভূতের গল্প থাকে না, এটা হয়ে যায় একটা অতৃপ্ত আত্মার গল্প। একজন বাবার গল্প, যে মৃত্যুর পরেও তার ছেলের ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত যে তিনি সাহায্য চাইতে এসেছেন সেই মানুষটার কাছে যিনি তার ছেলের মেধার দাম দিয়েছিলেন, মানে সাম্যর কাছে। সন্তানের প্রতি বাবার এই যে টান, এই যে ভালোবাসা, যা মৃত্যুকেও তুচ্ছ করে দেয়, এটাই গল্পের মূল সুর হয়ে ওঠে। বাবা তার অসমাপ্ত কাজটা যেন সাম্যর মাধ্যমে পূরণ করতে চাইছেন। আর এখানে শিক্ষক ছাত্রের সম্পর্কটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবশ্যই, সাম্যই প্রথম পল্লবের প্রতিভাকে আলাদা করে চিনেছিলেন, গুরুত্ব দিয়েছিলেন। তাই হয়তো পল্লবের বাবা ভরসা করে একমাত্র তার কাছেই এসেছিলেন। এটা পল্লবের পরিবারের কঠিন বাস্তবতাকে যেমন তুলে ধরে, তেমনি মানুষের মধ্যেকার যে সংযোগ, তার শক্তিকেও দেখায়। এরপর পল্লব যখন ওর বাবার কথা বলে, কিভাবে ওরা বন্ধুর মতো ছিল, এখনও সে বাবার ছবির সাথে কথা বলে, স্কুলের সব গল্প করে, ওই অংশগুলো ভীষণ টাচিং, আর এগুলো সাম্যকেও খুব নাড়া দেয়। হ্যাঁ, সাম্যর নিজের বাবার সাথে তার সম্পর্কের কথা মনে পড়ে যায়। কেমন একটা দূরত্ব তৈরি হয়েছে। ঠিক, পল্লবের কথা শুনতে শুনতে সাম্য বুঝতে পারে তার বাবাও হয়তো তার বন্ধু হতে চেয়েছিলেন, কিন্তু সে নিজে সেই সুযোগটা দেয়নি। এই আত্ম উপলব্ধিটা গল্পটাকে আরও গভীর করে তোলে। এই উপলব্ধি থেকেই কি সাম্য পল্লবকে বিনামূল্যে পড়ানোর প্রস্তাব দেয়? এটা কি শুধু সহানুভূতির থেকে, নাকি নিজের ভুলের প্রায়শ্চিত্ত? দুটোই হতে পারে। এটা একটা খুব সুন্দর দিক। মানে ভৌতিক অভিজ্ঞতাটার সাম্যকে শুধু ভয় পাইয়ে দেয়নি, তার ব্যক্তিগত জীবনেও একটা ইতিবাচক বদল এনেছে। গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। একদম। বৃহত্তর দিক থেকে দেখলে গল্পটা আসলে সম্পর্কের মূল্য নিয়ে কথা বলে। বাবা ছেলের সম্পর্ক, শিক্ষক ছাত্রের সম্পর্ক, আর সাধারণ মানুষের প্রতি মানুষের যে টান, যে সহানুভূতি, সেটার কথাই বলে। শেষটা খুব সুন্দর। সাম্য ঠিক করে পরের দিন বাবার সাথে দেখা করতে যাবে, ঘুরতে যাবে। আর ওদিকে পল্লব ওর বাবার ছবির দিকে তাকিয়ে দেখে বাবার মুখের হাসিটা যেন আজ একটু বেশি উজ্জ্বল,
একটা আশার আলো দেখা যায় শেষে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি পেলাম? একদিকে দারিদ্র্য, শিক্ষার গুরুত্ব, অন্যদিকে পিতার শর্তহীন স্নেহ যা মৃত্যুকেও হার মানায়। আর এই সব কিছুর মধ্যে দিয়ে একটা অলৌকিক অভিজ্ঞতা যা এক শিক্ষকের জীবনকে নতুন খাতে বয়ে দেয়। এ সব মিলে মানেটা কি দাঁড়ায়? শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? এই যে লোককথা বা ধরুন প্যারানর্মাল জগতের গল্পে আমরা শুনি, গভীর আবেগ বা কোনো অসমাপ্ত কাজ আত্মাকে এই পৃথিবীতে ধরে রাখে, পল্লবের বাবার ক্ষেত্রেও কি তাই? মানে ছেলের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা, সাম্যর প্রতি তার ভরসা, এগুলো কি এতটাই তীব্র ছিল যে মৃত্যুর বাধাও মানেলি? হতে পারে। অথবা এই ধরনের গল্পগুলোকে আসলে আমাদের সমাজেরই কিছু গভীর আকাঙ্ক্ষা বা হয়তো উদ্বেগের প্রতিফলন, যেমন প্রিয়জনের জন্য মৃত্যুর পরেও চিন্তা করার ইচ্ছা, সম্পর্কের চিরস্থায়িত্বের আশা, আবার হারানোর ভয়। এই সংযোগের আকাঙ্ক্ষা আর বিচ্ছেদের বেদনা, এগুলো কি আমাদের মনের গভীরেই থাকে? হয়তো তাই এই গল্পগুলো সেই ভাবনাগুলোকেই উস্কে দেয়, আমাদের সম্পর্কের মূল্য নতুন করে চেনায়। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ঝড়ের রাতের শেষ লোকাল গল্পের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে আর হয়তো গল্পটাকে একটু অন্যভাবে ভাবতেও সাহায্য করেছে।